কয়েক মুহূর্ত পরে একটা চিৎকার। দূরে নয়, কিন্তু এত হঠাৎ, এত তীক্ষ্ণ যেন বাতাস কেঁপে উঠল। আমি উঠে দাঁড়ালাম, ঝোলাটা কাঁধে নিলাম, ধুনির আগুনে এক মুঠ ধূপ ফেলে হাঁটতে শুরু করলাম শব্দের দিকে। সন্ধে নেমে এসেছে তখন। পাখিরা ডাকছে, বাতাসে কেমন একটা ধূপ ধুনো মেশানো গন্ধ। তারানাথ আমাদের দেখে একটু হেসে বলল, এসো, আজকের সন্ধ্যাটা জমে যাবে বলে মনে হচ্ছে। আমি আর কিশোরী বসে পড়লাম তার কাঠের মোটা চৌকিতে। সামনে রাখা মাদুরে ধুনির ধোঁয়া ধীরে ধীরে উঠছে, বাতাসে মিশে একটা অপার্থিব আবহ তৈরি করছে। কিশোরী দুধ চায়ে চুমুক দিয়ে বলল, তুমি তো কত জায়গায় ঘুরে বেড়াও ঠাকুর মশাই, আজ কিছু বলো না, একটা নতুন কাহিনী। তারানাথ একটু চুপ করে থাকল। চোখে তখন ধোঁয়ার ছায়া, যেন সে কোনো পুরনো স্মৃতি ঘাটছে। নতুন না, সে ধীরে বলল, বরং একটা এমন ঘটনা যা আমার সমস্ত অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে নীরব অথচ সবচেয়ে বিপজ্জনক ছিল। এমন একটি গ্রাম যেখানে আমি গিয়েছিলাম নিছক ঘোরার জন্য, কিন্তু ফিরে এসেছিলাম যেন মরণের মুখ থেকে। তোমরা শুনতে চাইলে বলি, কিন্তু সাবধান করে দিচ্ছি, এই গল্পে হাড় কাঁপানো আতঙ্ক নেই, তবু রক্ত হিম করে দেওয়ার মতো নিস্তব্ধতা আছে। আমি ও কিশোরী একসঙ্গে মাথা নাড়লাম। শুরু করো। তারানাথ চুপচাপ ধুনির পাশে বসে পা মেলে দিল, চোখের পাতা একটু নামিয়ে আনল, তারপর ধীরে ধীরে বলল, সেদিনটা যেমন ছিল ঠিক তেমন রাত বেশি আসে না জীবনে। এখনো চোখ বন্ধ করলেই মনে পড়ে গন্ধটা, হাওয়ার ছোঁয়াটা, আর সেই নিঃশব্দতার শব্দ। ঘটনাটা ঘটেছিল এক নিরিবিলি গ্রামে। নামটা বলছি না, কারণ নাম বলে দিলে তোমাদের কৌতূহল বেড়ে যাবে, আর সেসব গ্রামকে আমি একা থাকতে দিই। সেই গ্রামে আমি পৌঁছেছিলাম বিকেল গড়িয়ে সন্ধে নামার ঠিক আগেই। ঘন ধুলোমাখা মেঠো পথ, দুই ধারে সর্ষে ক্ষেতে হলুদ ফুল ফুটে আছে, মাঝে মাঝে ঝোপে পাখিরা ডাকছে, কিন্তু কেমন যেন মনটাকে টানছিল একটা নির্লিপ্ত নিস্তব্ধতা, যেন গোটা গ্রামের প্রাণ কোথাও গিয়ে লুকিয়ে আছে। মানুষজন দেখলাম হাতে গোনা, তাদের চোখে মুখে কেমন যেন দ্বিধা। আমাকে দেখে কেউ কিছু জিজ্ঞেস করল না, কেউ নমস্কারও করল না। আমি হাঁটছিলাম আমার নিজের ছন্দে। বুক পকেটে আমার সেই ধুনিটা, ঝোলার ভেতরে দিনের খাবার আর রাতের চাদর। গ্রামের প্রান্তে পৌঁছে একটা গাছ দেখে থেমে গেলাম। পুরনো একটা বট গাছ, তার ছায়ায় দাঁড়ালেই বুঝতে পারা যায় এটা সাধারণ গাছ না। এদের এক একটা শরীর হয় পুরনো মন্দিরের মতো, গন্ধে আর হাওয়ায় যেন শত বছরের ইতিহাস লেগে আছে। গাছটার নিচে একটা উঁচু জমি, তার নিচে ঘাস জমা মাটি, একটু শুকনো। বসে পড়লাম। হাওয়া তখন বেশ ঠান্ডা হয়ে এসেছে, পাতার ফাঁকে রং বদলাচ্ছে আকাশ। আমি ধুনিটা বের করলাম, ছোট্ট মাটির ধুনি,
তাতে একটু শুকনো কাঠি, গন্ধরাজ পাতার গুঁড়ো আর কিছু ধূপ দিলাম। ধীরে ধীরে আগুন ধরালাম। ধোঁয়া উঠতে লাগলো, হালকা সাদা ধোঁয়া আকাশের দিকে। আবার হাওয়ায় এদিক ওদিক ছড়িয়ে পড়ছে ধোঁয়াটা। তার গন্ধ যেন মাটির সঙ্গে মিশে এক অদ্ভুত মায়া তৈরি করল। আমি পিঠের ঝোলা থেকে খাবারের পুটলি খুললাম। তাতে ছিল একটু চিড়ে আর একটু গুড়। ধুনির পাশে বসেই খেতে শুরু করলাম। চারপাশে কোনো শব্দ নেই, না মানুষের না প্রাণীর, শুধু বাতাসে পাতার খসখস শব্দ। এমন সময় হঠাৎ দূরে ঠিক খোলা মাঠের দিক থেকে একটা শিয়ালের ডাক ভেসে এলো। দূরে, অনেক দূরে, কিন্তু সেই ডাকটা যেন ঠিক বুকের মধ্যে এসে লেগে গেল। আমি আবার খেতে শুরু করলাম। এমন পরিবেশে খাওয়াটাও এক ধ্যানের মতো হয়ে যায়। খাওয়া শেষে জলের বোতল থেকে একটু জল খেলাম। তারপর ধুনির দিকে তাকিয়ে রইলাম। আগুনটা তখন অল্প জ্বলছে, কিন্তু ধোঁয়া ঠিকই উঠছে। চাঁদ তখন অনেক উপরে উঠে এসেছে। তার আলো গাছের পাতার ফাঁক দিয়ে গলে পড়েছে মাটিতে। ছায়া আর আলোর খেলা। এই পরিবেশটা বুঝতে পারো তো? না ভূতের না ভয়ঙ্কর কিছু, কিন্তু তবু মন বলে কিছু একটা আছে। কি আছে জানো না, দেখাও পাও না, তবে শরীরের প্রতিটা কোষ বুঝে ফেলে এই জায়গায় কিছু আছে যা সহজে ধরা দেয় না। আমি ধীরে ধীরে শুয়ে পড়লাম গাছটার এক পাশে। মাথার নিচে ঝোলা, গায়ে চাদর। একরাশ ঠান্ডা হাওয়া বুক ছুঁয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো অস্বস্তি লাগছে না। বরং সেই হাওয়ায় মিশে থাকা গন্ধটা যেন ঘুম নিয়ে আসে। চোখ বন্ধ করলাম। উপরে তারার আকাশ, চারপাশে নিস্তব্ধতা। সেই শিয়ালের ডাক আর এলো না, শুধু পাতা পড়ার শব্দ। গাছে একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ, আর মাঝে মাঝে দূরে বাঁশবাগানের দিক থেকে একটা মৃদু শোষো আওয়াজ। ঘুম আসছিল না ঠিক, আবার ঘুমিয়ে পড়েছিলাম ঠিক কখন তাও বুঝিনি। শুধু মনে আছে মাঝরাতে হঠাৎ জেগে উঠে দেখেছিলাম গাছের পাতার ছায়া আমার বুকের উপর নেমে এসেছে, যেন গাছটা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভোরবেলা ঘুম ভাঙল পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে। চারপাশে কুয়াশা তখন পুরোপুরি কাটেনি, কিন্তু আকাশে সূর্যের আলোর আভা ছড়াতে শুরু করেছে। আমি উঠে বসলাম। চাদরটা গায়ে ছিল, মাটির শিশিরে ভিজে গিয়েছিল খানিকটা। শরীর ঝেড়ে গাছের গুড়ি থেকে উঠলাম। তখনই শুনতে পেলাম কোলাহল। না, খুব জোরে নয়, দূরে কোথাও কয়েকটা গলা মিশে গেছে হালকা কথাবার্তায়। মনে হলো গ্রামের ভেতরটা জেগে উঠেছে। গায়ে একটু ধুলো ঝেড়ে ধীরে ধীরে হাঁটা দিলাম গ্রামের ভেতরের দিকে। দুই ধারে কুঁড়ে ঘর, ভাঙা দেওয়ায় বসে থাকা বুড়ো বুড়ি আর ছোট ছোট ছেলেমেয়েরা দূর থেকে কৌতূহলের চোখে তাকিয়ে আছে।
কেউ কিছু বলে না, শুধু চোখে বিস্ময়। আমি গ্রামের এক কোণে পৌঁছালাম, যেখানে একটা ছোট পুকুর। পুকুরের পাশে একটা ভাঙা ঘাট, ঢালু হয়ে নামার পথ। পাশেই একটা গামলা আর ভাঙা মাটির ঘর দেখা গেল। পুকুরের জল ঠান্ডা, কিন্তু খুব পরিষ্কার। গায়ে জল পড়তেই মনে হলো শরীরের সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে। চারপাশে তখন শোরগোল নেই, শুধু পাখির ডাক, বাতাসে নারকেল পাতার খসখসানি আর জল ছিটিয়ে ওঠার আওয়াজ। স্নান সেরে উঠে আবার চাদরটা ভালো করে জড়ালাম। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রামের এদিক ওদিক ঘুরতে লাগলাম। কেমন যেন থমথমে ভাব, যেন কেউ বা কিছু এই গ্রামের উপর ছায়া ফেলে রেখেছে। কোথাও হাসির শব্দ নেই, কোথাও কেউ গান গাইছে না, এমনকি মাঠে গরু নিয়ে যেতেও কেউকে দেখা গেল না। সকালের এই নীরবতা কেমন যেন অস্বাভাবিক। দিনটা কাটালাম এদিক ওদিক ঘুরে, কিছু না বলি। বিকালবেলা আবার সেই গাছের নিচে ফিরে এলাম, যেখানে আগের রাতটা কাটিয়েছিলাম। এবার আবার ধুনিটা জ্বালালাম। ধোঁয়ার গন্ধে বাতাস ভরে উঠল। একাই বসেছিলাম। হঠাৎ দেখি গ্রামের ৩-৪ জন লোক, বয়স্ক, মুখে চিন্তার রেখা, ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে। তাদের পেছনে আরও কয়েকজন দূরে দাঁড়িয়ে। তাদের চোখে ভয়, মুখে কেমন যেন নিরুত্তাপ ক্লান্তি। সবচেয়ে বয়স্ক লোকটা আমার সামনে এসে দুহাত জোর করে বলল, ঠাকুর মশাই, দয়া করে আমাদের বাঁচান, আমরা আর পারছি না। আমি তাকিয়ে রইলাম, গলার স্বরে করুণ আর আতঙ্ক, চোখে জল টলটল করছে। কি হয়েছে? আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম। লোকটা বলল, একটা অভিশাপ লেগেছে আমাদের গ্রামে। কেউ জানে না ঠিক কবে থেকে কেন, কিন্তু এখন প্রতি রাতেই এক একজন করে গ্রাম থেকে উধাও হয়ে যায়। যেমনি রাত নামে তেমনি শুরু হয়ে যায় ওর খেলা। আমি একটু নড়ে বসলাম। ধুনির ধোঁয়া তখন চোখের দিকে এসে পড়েছে। ওকে, আমি জিজ্ঞেস করলাম, কি দেখেছেন আপনারা? সে বলে উঠল, কেউ কিছু দেখে না ঠাকুর মশাই, কারো কোনো চিৎকার শোনা যায় না, কেউ দরজা খোলেনি, কেউ জানলার পাল্লাও সরায়নি। তবু সকালে উঠেই দেখা যায় আরেকজন কম, যেন রাত চুরি করে মানুষ নিয়ে যায়। আমি চুপ করে শুনছিলাম। গ্রামের চারপাশে হাওয়া কেমন যেন ভারী হয়ে উঠেছে। শিয়ালের ডাক নেই, পাখিও উড়ছে না। এই সময়টাতে, ঠিক সন্ধ্যার ধারে, যখন আলো আর অন্ধকারের মাঝামাঝি সময়, সবচেয়ে বেশি কিছু অনুভব করা যায়। এতদিন কি করলে তোমরা? আমি জানতে চাইলাম। ভেবেছিলাম এটা থেমে যাবে ঠাকুর মশাই। শুরুতে আমরা ভেবেছিলাম কেউ পালিয়ে যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কিন্তু এখন স্পষ্ট এটা কিছু একটা নিচ্ছে ওদের। কেউ রাগে, কেউ ক্ষোভে কিছু বলেনি, কিন্তু এখন যখন 1 মাসে 8 জন উধাও, তখন বুঝতে পারছি এটা মানুষ নয়, এটা অভিশাপ ঠাকুর মশাই। তারা আমার দিকে চেয়ে রইল, যেন আমি কোনো দেবতা।
তাদের শেষ আশ্রয়। আমি ধীরে ধীরে বললাম, আজ রাতে আমিও থাকি তোমাদের সাথে, দেখি কি হয়। লোকগুলো আর কিছু বলেনি, শুধু মাথা নিচু করে ফিরে গেল। আমি জানতাম এই সন্ধ্যা আর অন্য দিনের মতো নয়। সন্ধে নামতেই গ্রামের দরজা জানলা বন্ধ হতে শুরু করলো। কুকুরের ডাকে ভয়, পাখির ডাকে ক্লান্তি, বাতাস যেন থেমে গেল। আমি ধুনির পাশে একা বসে রইলাম। আগুন জ্বলছিল, ধোঁয়া উঠছিল, আর আমি চোখ বন্ধ করে বসে আছি। কিছুক্ষণ পর চারপাশে শোনা গেল সেই শব্দ যেটা আমি আগে শুনিনি, কিন্তু আজ স্পষ্ট বোঝা গেল। একটা হালকা হাঁসফাঁস শব্দ, যেন কেউ দৌড়ে চলেছে অনেক দূর থেকে, যেন অন্ধকারে কারো পা মাটিতে পড়ছে কিন্তু দেখা যাচ্ছে না। হঠাৎ করে একটা জানলার পাল্লা খুলে গেল ঝপ করে, তারপর আবার নিস্তব্ধতা। কয়েক মুহূর্ত পরে একটা চিৎকার, খুব দূরে নয়, কিন্তু এত হঠাৎ, এত তীক্ষ্ণ যেন বাতাস কেঁপে উঠল। আমি উঠে দাঁড়ালাম, ঝোলাটা কাঁধে নিলাম, ধুনির আগুনে এক মুঠ ধূপ ফেলে হাঁটতে শুরু করলাম শব্দের দিকে। রাস্তা ফাঁকা, বাতাস নেই, গাছগুলো একেবারে স্থির, কেমন যেন হিম হয়ে গেছে চারপাশ। তখনই আমি বুঝলাম এই গ্রামে কিছু একটা আছে। আমি এখনো ঠিক বুঝতে পারছি না সেটা কি, ভৌতিক কিছু না কোনো পুরনো অভিশাপ। কিন্তু যাই হোক, সেটা প্রতিদিন এক একজনকে নিচ্ছে নীরবে, নিঃশব্দে। আমি জানতাম এই রাতটা কাটাতে হবে চোখ খোলা রেখে, আর এই রাতের মধ্যেই আমি খুঁজে বের করব কেউ কেন নিচ্ছে আর কি চায়। আমি গাছের নিচে বসেছিলাম ধুনির পাশে। চারপাশ নিঃশব্দ, বাতাস একেবারে থেমে গেছে। রাতের বুক ফুঁড়ে তখনও কিছু আওয়াজ আসছিল, কখনো হালকা শ্বাস নেওয়ার মতো, কখনো অদ্ভুত খুটখাট শব্দ। গ্রামের প্রতিটা ঘর তালা বন্ধ। আমি ধুনির পাশে বসে চুপ করেছিলাম, চোখ বুজে অনুভব করছিলাম। তখনই হঠাৎ একটা দরজা খুলে গেল ধপ করে, তারপর এক চিৎকার। খুব দূরে নয়, আবার কাছেও নয়। সে চিৎকারে আতঙ্ক ছিল না, বরং অবাক হওয়া, যেন কেউ কিছু বুঝে ওঠার আগেই আধারে তলিয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম, ঝোলা কাঁধে নিলাম, আগুনে একটা ধূপ ছুঁড়ে বললাম, আজ রাতে যা আছে সামনে এসো, লুকিয়ে লাভ নেই। তখন কিছু এলো না, চারপাশ নিস্তব্ধ। আমি হাঁটতে শুরু করলাম। পথ চলতে চলতে লক্ষ্য করলাম গ্রামের উত্তর দিকটা
অন্য দিকের থেকে বেশি নীরব, যেন বাতাসও ওই দিকটায় ঢুকতে চায় না। গাছ নেই, মানুষ নেই, কুয়োর জলও নেই, শুধু একটা পুরনো পাথরের রাস্তা যেটা শেষ হয় একটা প্রাচীন মন্দিরে। লোকমুখে শুনেছিলাম ওখানে কেউ যায় না, কেউ জানেও না সেটা কোন দেবতার মন্দির। ভেতরে কোনো মূর্তি নেই, কোনো ঘণ্টা বাজে না, কোনো প্রদীপও জ্বলে না। তবু সেই রাতেই আমার সেখানে যাওয়া হলো। হাঁটতে হাঁটতে পাথরের সেই পথ ধরেই আমি পৌঁছালাম সেই মন্দিরের সামনে। চারপাশে ছায়া আর অদ্ভুত ঠান্ডা। মন্দিরটা অদ্ভুত এক স্থাপত্যে গড়া। পাথর কালো, দেয়ালে পোকায় খাওয়া অলঙ্করণ, অনেকগুলো ছোট ছোট খোপ, আর মাথার উপরে একটা বড় ঘোড়াঘড়ির মতো চূড়া, যেটা দেখে মনে হয় কোনো দেবতা নয়, বরং কিছু একটা লুকোচ্ছে। মন্দিরের প্রবেশপথে একটা সিঁড়ি। আমি ধীরে ধীরে পা দিলাম, মাটির ঠান্ডা অনুভব করলাম পায়ে। ভেতরে ঢুকেই যা দেখলাম তা আমার মতো অভিজ্ঞ মানুষেরও হাড় কাঁপিয়ে দিল। মন্দিরের ভিতরে মাটিতে আঁকা ছিল একটা বিশাল বৃত্ত, তান্ত্রিক চিহ্নে ভর্তি, আর তার চারপাশে কয়েকটা জিনিস পড়েছিল। একটা কচি হাতের ভাঙা কাঁসার বালা, কিছু চুল আর লাল কাপড়ের টুকরো। এইরকম আমি অনেক দেখেছি, কিন্তু এই চিহ্নগুলোর ধরন ছিল অন্যরকম। এই চিহ্ন শুধু তান্ত্রিক নয়, এটা আহ্বানমূলক, মানে কিছু ডেকে আনার চিহ্ন। আর ভয়াবহ ব্যাপার হলো, এসব চিহ্ন সাধারণত মৃতদেহের চারপাশে আঁকা হয়, কিন্তু এখানে কোনো দেহ ছিল না। তবু সেই গন্ধ, সেই রক্তের মতো ভিজে গন্ধ ছিল। আমি মাটিতে বসে চুপ করে ধুনির একটি আগুনি কাঠি নাড়িয়ে বললাম, কে তুমি আর কি চাও? তখনই মন্দিরের ভেতরের দেয়াল থেকে একটা গুঞ্জন উঠল। একটা নয়, যেন অনেকগুলো গলা একসঙ্গে ফিসফাস করে কিছু একটা বলতে চাইছে। অদ্ভুত তাল আসছে সেই আওয়াজে। আমি চোখ বুজে শুনতে লাগলাম। ধীরে ধীরে বুঝলাম শব্দটা একটা নামের মতো, একটা পুরনো দেবতার নাম, যে পূজিত হতো বহু বছর আগে, যার আরাধনা বন্ধ হয়ে গেছিল, কারণ সে রক্ষা নয়, সে বলিদান চায়। হ্যাঁ, বলিদান। এই মন্দির বহু বছর আগে একটা নির্দিষ্ট দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, যার নাম উচ্চারণ করা হতো না। মানুষ বলতো, ওকে সন্তুষ্ট রাখো, না হলে সে নিয়ে যাবে। মানে কে বলতো না কেউ। আমি চুপচাপ হাঁটু গেড়ে বসে চোখ মেললাম, আর তখনই বুঝলাম আসল রহস্য। এই গ্রামটা আসলে ছিল বলিগ্রাম। প্রতি বছর পূর্ণিমায় একজন করে মানুষ বলি দেওয়া হতো এই দেবতার উদ্দেশ্যে, আর তাতে বৃষ্টি হতো, ফসল হতো, রোগ ভোগ দূর হতো। কিন্তু স্বাধীনতার পর এই প্রথা বন্ধ হয়। পুরোহিত পালিয়ে যায় মন্দির বন্ধ করে, কিন্তু কেউ একজন, হয়তো কোনো বংশধর কিংবা কোনো ভণ্ড, আবার সেই চক্র শুরু করেছে। আবার সেই আহ্বান, সেই বলি, সেই নিঃশব্দে মানুষের উধাও হওয়া। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার,
সেই আহ্বান সফল হয়েছে। সে এসে গেছে, অদৃশ্য অথচ উপস্থিত। মন্দিরের ভেতরে হাওয়া নেই, কিন্তু আমার চুল উঠছে, কাপড় নড়ছে, যেন কারো নিঃশ্বাস পড়ছে ঘাড়ে। আমি একটু ছাই তুলে নিয়ে মাটিতে লিখলাম মন্ত্র, যা ওকে বাঁধবে। একটা বিশেষ গুপ্ত বচন আওড়াতে আওড়াতে আমি ধূপ ছড়াতে থাকি। সেই ধোঁয়া ছড়িয়ে পড়েছিল মন্দিরের কোনায় কোনায়। তারপর আওয়াজটা হঠাৎ থেমে গেল। চারিদিক নিঃশব্দ। আর ঠিক তখনই এক তীব্র বাতাস ছুটে এলো দরজার দিক থেকে। মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি জানতাম এই রাত, এই মুহূর্ত আমার জীবনের আরেকটা পরীক্ষার রাত। মনে হচ্ছিল আমি আর ফিরতে পারবো না, কিন্তু অনেকগুলো বছর এই পথ ধরে চলেছি। জানি ভয় পেলেই মরে যেতে হয়, আর সাহস দেখালে কখনো কখনো ভাগ্য সঙ্গ দেয়। মন্ত্রপাঠ, ধূপ আর তান্ত্রিক ছায়া মুদ্রা দিয়ে আমি কোনো মতে সেই শক্তিকে ঠেকিয়ে মন্দিরের দরজাটা আবার খুলতে পেরেছিলাম। ঠিক যখন মনে হচ্ছিল আমার দেহ ছিঁড়ে হাওয়ায় মিলিয়ে যাবে, তখনই ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে ভেতরের বৃত্তটা ভেঙে দেয়। যেন কেউ চিৎকার করে উঠে আমাকে বেরিয়ে যেতে বলে। সেই রাতে গা থেকে যেন পুরো শরীরের রক্ত ঝরে গিয়েছিল। তবু আমি ফিরে এলাম গ্রামের সেই বটগাছটার নিচে। আকাশ তখনও ঘোর অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল যেন একটু আশার আলো পেছনে জ্বলে আছে। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বসলাম সেই গাছটার নিচে। ধুনিটা তখনও ঠান্ডা হয়ে যায়নি। আবার ধুনির কিছুটা আগুন বাড়ালাম। আগুনে মুখটা সোজা করতেই দেখি গ্রামের কয়েকজন দাঁড়িয়ে আছে চুপচাপ। তাদের চোখে আতঙ্ক, মুখে কৌতূহল, কিন্তু কেউ কিছুই বলছে না। আমি চোখ তুলে তাদের দিকে তাকিয়ে বললাম, তোমাদের গ্রামে যা ঘটছে সেটা কোনো সাধারণ অভিশাপ নয়। এটা এক পুরনো বলিদান চক্র, যেটা কোনো এক পিশাচতান্ত্রিক দেবতাকে জাগিয়ে তুলেছে। এই শক্তি এখন মানুষ খাচ্ছে, ঠিক চুপচাপ নিঃশব্দে। কোনো দাগ রাখছে না, কারণ সে আত্মা চায়, দেহ নয়। সেই বয়স্ক লোক হাত জোড় করে বলল, তাহলে কি কিছু করার আছে ঠাকুরমশাই? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, জানি না পারবো কি না, কিন্তু চেষ্টা করতেই হবে। কারণ আজ রাতেই চক্রের নবম বলি, আর তাতে পূর্ণ হবে সেই আহ্বান। এরপর সেই শক্তি কেবল মানুষ খাবে না, পুরো গ্রামটাকেই তার দখলে নেবে। গ্রামের লোকেরা একে একে পায়ের কাছে বসে পড়ল। কেউ মুখে কিছু বলছে না, কিন্তু তাদের চোখে আমি দেখতে পাচ্ছি তারা এখনো বাঁচতে চায়। আমি ঝোলা থেকে কালি লাল মিশ্র মাটি বের করলাম। সেটা দিয়ে গ্রামের চার কোণে চারটি তান্ত্রিক বন্ধন তৈরি করতে হবে, যাতে শক্তিটা ভেতরে আটকা পড়ে। তারপর আবার সেই পুরনো মন্দিরে ফিরে গিয়ে শেষবারের মতো তাকে আহ্বান করতে হবে। তবে এবার বলি নয়, বাঁধন। আমি বেছে নিলাম তিনজন তরুণকে, সজীব, বিজয় আর রাজীব। বললাম, তোমরা এই চিহ্নগুলো নিয়ে যাও চারপাশে, দক্ষিণ, পশ্চিম, পূর্ব আর উত্তর। জায়গা মতো আঁকো, ভুল করো না। একটা ভুল হলেই আমাদের সবার মৃত্যু নিশ্চিত।
তারা মাথা নেড়ে রওনা দিল। আমি নিজে হাতে মাটির ধূপ তৈরি করলাম। তাতে চন্দন, রক্তচন্দন, কাঁঠাল গাছের ছাল ও শুকনো তুলসী পাতা দিলাম। এই ধূপের ধোঁয়ায় সেই শক্তিকে ঠেকানো সম্ভব, যদি সঠিক সময় পোড়ানো যায়। রাত আবার নেমে এলো। আকাশে চাঁদ নেই, শুধু তারারা, আর সেই পুরনো অশুভ হাওয়া ফিরে এলো আবার। গোটা গ্রাম তখন নিঃশব্দ। জানালার ফাঁক দিয়ে কেউ কেউ আমাকে দেখছে, কেউ কাঁপছে, কেউ প্রার্থনা করছে, কিন্তু জানে যা করার এখন একমাত্র আমিই পারি। আমি আবার সেই মন্দিরে ফিরে এলাম। এবার সঙ্গে ছিল চারপাশে আঁকা তান্ত্রিক বন্ধনের চিহ্ন আর ধূপের কাঠি। ভেতরে ঢুকতেই আবার সেই চেনা গন্ধ, সোদা, ভিজে রক্তমাটি মিশ্রণ কিছু, আর সেই গুঞ্জন। আমি বৃত্তের ঠিক মাঝখানে গিয়ে বসলাম। এবার একে একে ধূপ জ্বালাতে লাগলাম, মন্ত্র পড়তে লাগলাম। শুরু হলো প্রতিরোধ। হাওয়া একদম পাল্টে গেল, যেন কেউ ঘরে হু হু করে ঢুকছে। মন্দিরের দেওয়াল কেঁপে উঠল। আমার মাথার পাশে পাথরের ধুলো ঝরে পড়ল। আমি চোখ বন্ধ করে পড়তে লাগলাম অর্ঘ্যবন্ধন মন্ত্র, যা তান্ত্রিক শক্তিকে তার নিজের গন্ধে আটকে রাখে। হঠাৎ দেখি মন্দিরের বৃত্তের বাইরে কালো ছায়া ঘন হয়ে উঠেছে। তার মধ্যে কিছু একটা চেহারা ফুটে উঠেছে। মুখ নেই, চোখ নেই, শুধু একটা কুয়াশারূপী ছায়া, যার ভেতরে মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়েছে। তখনই চতুর্দিকে আগুন জ্বলে উঠল, আমার তৈরি ধূপের আগুন। আর সেই আগুনের তাপে ছায়াটা ধীরে ধীরে থেমে যেতে লাগলো, কাঁপতে লাগলো, যেন পাগলের মতো ছুটে পালাতে চাইছে, কিন্তু চারিদিকে বন্ধন আঁকা আছে। আমি উচ্চস্বরে শেষ মন্ত্র আওড়ালাম। একটা বিকট ধ্বনি উঠল, যেন ভূগর্ভ থেকে একটা ঢেউ উঠল। পুরো মন্দির কেঁপে উঠল, চারপাশে আগুনের হলকা ছুটল। তারপর শান্তি। এক মুহূর্তের জন্য যেন সব শব্দ থেমে গেল, কেবল নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে মন্দিরের বাতাসে একটা শান্ত গন্ধ ছড়িয়ে পড়ল, তুলসীর গন্ধ, ধূপের শান্তি। ছায়াটা নেই, চারপাশের চিহ্নগুলো এখন নিস্তেজ। আমি জানতাম সে চলে গেছে, অন্তত এখনকার জন্য। ভোরবেলা গ্রামের লোকেরা একে একে ঘর থেকে বেরিয়ে এলো। প্রথম আলোয় তারা দেখল আমি গাছের নিচে ধুনির পাশে বসে আছি, ক্লান্ত কিন্তু বেঁচে আছি। একজন বলল, আপনি পারলেন ঠাকুরমশাই, আপনি বাঁচালেন আমাদের। আমি বললাম, এখনই নয়, কিছুদিন ওর নাম কেউ উচ্চারণ করবে না, ওই মন্দির কেউ ছুবে না, চার কোণের চিহ্ন কেউ মুছবে না। তারা মাথা ঝাঁকালো। আমি চুপ করে তাকিয়ে রইলাম আকাশের দিকে। জানি এমন যুদ্ধ বারবার আসে না, কিন্তু যখন আসে তখন থামা যায় না। এই গ্রামটা বাঁচল এইবার, কিন্তু তোমরা যদি কখনো কোনো মন্দিরে যাও আর ভেতরে কোনো মূর্তি না থাকলেও যদি গন্ধ পাও রক্ত আর ধূপের,
যদি দেওয়ালে আঁকা থাকে ছায়ার মতো কিছু, আর রাত নামার পর যদি পাখি না ডাকে, কুকুর না ঘেউ ঘেউ করে, তাহলে জেনে নিও সেই অভিশাপ এখনো কোথাও রয়ে গেছে। তারানাথ চুপ করে গেল। ধূনির ধোঁয়া তখনও ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে। সন্ধ্যার আলো অনেক আগেই মুছে গেছে। জানলার বাইরে থেমে থাকা অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠেছে। আমি চুপচাপ বসে আছি। গল্পটা শেষ হলেও আমাদের মনে যেন অনেক প্রশ্ন, অনেক অনুভব জমে আছে। আমি আস্তে করে বললাম, তাহলে আপনি বলছেন এমন শক্তি সত্যি এখনো কোথাও রয়ে গেছে? তারানাথ ধীরে মাথা নাড়াল। হ্যাঁ, ওরা থাকেই, শুধু আমরা দেখি না। কখনো কোনো গন্ধে, কখনো কোনো নিস্তব্ধতায়, আবার কখনো কারো চোখের দৃষ্টিতে তারা জানান দেয় ওরা আছে। কিশোরী মুখে হাত রেখে বলল, আচ্ছা, আপনি কিভাবে সাহস পান এসবের মুখোমুখি হতে? তারানাথ তাকালো না, শুধু ধূনির দিকে চেয়ে রইল। বলল, সাহস না, হয়তো অভ্যেস। আর কিছু বলা হলো না। আমরা উঠে দাঁড়ালাম। বিদায় জানিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলাম তারানাথের বাড়ি থেকে। রাস্তায় হেঁটে ফিরছিলাম আমি আর কিশোরী। কেউ কিছু বলছে না। বাতাসটা তখনও কেমন ভারী, যেন তারানাথের বলা সেই অদৃশ্য ছায়াগুলো এখন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মনের মধ্যে চাপা এক অনুভূতি, ভয় নয়, কৌতূহল নয়, কিছু যেন রয়ে গেল অজানা। আর সেই মন নিয়েই আমরা বাড়ির পথ ধরলাম। এটা ছিল সেই অভিশপ্ত গ্রামের গল্প। ভয়টা কেবল ছায়ায় ছিল না, ছিল নিঃশব্দে লুকিয়ে থাকা মৃত্যুর ঘ্রাণে। এরকম তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। লাইক করো, তোমার মতামত কমেন্ট করো, আর এমন ভয়াবহ গল্প পছন্দ করলে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। এমন আরও অন্ধকার, অলৌকিক, অভিশপ্ত কাহিনীর জন্য থাকো থ্রিলার জাংশনের সঙ্গে। আলো নিভে গেলে আমরা আবার দেখা করব।